প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রনীতি কি হবে, কোন দিকে যাচ্ছে তা নিয়ে আরো আগে থেকেই কূটনৈতিক মহলে আলোচনাটি বেশ জোরদার হয়েছে। পার্শ্ববর্তী রাষ্ট্রেও এ নিয়ে নানান ধরনের আলোচনা চলছে। ভারতপন্থী নাকি মার্কিনপন্থী অথবা চীনপন্থী, ভারত আসলে কি ভাবছে? ভারতের ভাবনার বিষয়ে মোটামুটি একটি ধারণা পাওয়া যায়। দুদিন আগে দেশটির অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার একটি এক্সক্লুসিভ রিপোর্ট করেছে তার মাধ্যমে। তাতে আসলে কি ইঙ্গিত দেওয়া যায় সরাসরি বোঝার কোনো উপায় নেই, তবে খুবই ডিপ্লোম্যাটিক লেখাটি এবং পর্যবেক্ষণ করার মতন। এবং বলে রাখি যে অবশ্যই একটু বাঁকাভাবেই শব্দের গাঁথনিগুলো এই রিপোর্টের। আনন্দবাজার বলছে যে তারেক প্রধানমন্ত্রী হওয়ার পরে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন। খুব ভালো কথা। স্টেট এইভাবে সাধারণত লিখলে এগুলো এত খুব গভীরভাবে বিশ্লেষণ করার কিছু ছিল না, কিন্তু বলছে যে সেই নীতির সঙ্গে তাল মিলিয়েই নয়া সরকারের দায়িত্ব নেওয়ার 2 মাসের মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রথম চীন সফর করছে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বর্তমানে সে দেশ সফর করছেন বাংলাদেশ শাসক দল বিএনপির 20 সদস্যের প্রতিনিধি দল। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ক্ষমতাসীন হওয়ার পরে সামগ্রিক বিদেশ নীতিতে বদল এসেছে বলে মনে করছেন কূটনীতিকরা। এই পরিবর্তনটা বিএনপির আগের সরকারের সঙ্গে যে তুলনা করা হচ্ছে তা নয়। ডক্টর ইউনূস সরকার যে একেবারেই নগ্নভাবে পাকিস্তানপন্থী মার্কিনপন্থী হয়ে গিয়েছিল সেটার সঙ্গে তুলনা করা হচ্ছে। বলা হচ্ছে যে কূটনীতিকদের একাংশের মতে শেখ হাসিনার আমলে বাংলাদেশের সর্বমুখী বিদেশ নীতির প্রতিফলন দেখা যাচ্ছে তারেক জামানায়। এখানেই মূল বিষয়টি লুকিয়ে রয়েছে যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের সর্বমুখী বিদেশ নীতির সঙ্গে প্রতিফলন দেখা যাচ্ছে। এরপর বলা হচ্ছে যে শেখ হাসিনা চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। আমরা জানি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে অন্তত আওয়ামী লীগের যে 15.5 বছরের শাসন তার মাঝামাঝি থেকে অথবা শেষের দিকে এসে দুরাষ্ট্রকেই হাতে রাখার চেষ্টা করছিল ভারত এবং চীন। তিনি দুই নৌকাতেই পা ফেলছিলেন এবং 2 কোর রক্ষা করতে গিয়ে তাকে সবগুলি হারাতে হয়েছে। এটি মোটামুটি আমরা সবাই জানি। সে সময় এসে ভারত অনেকটাই অসন্তুষ্ট ছিল চীনের প্রতি ঝুঁকে যাওয়ার কারণে। আবার ভারতের সঙ্গে সখ্যতার কারণে চীন থেকেও এক ধরনের অপমানিত হয়ে ফিরেছিলেন ক্ষমতা চলে যাওয়ার শেষ পর্যায়ে। তিনি যখন চীন সফরে গেলেন, যখন কুটার বিরুদ্ধে আন্দোলন চলছিল, আপনার নিশ্চয় মনে আছে যে নির্ধারিত সফর সূচির একদিন আগেই তিনি ফিরে এসেছিলেন। কেন ফিরে এসেছিলেন? বলা হয়েছিল যে তার কন্যা সাইমাবাদে গুরুতর অসুস্থ, এই জন্য তিনি সফর সূচি পুরোটা কমপ্লিট না করে একদিন আগে ফিরে আসতে বাধ্য হয়েছেন। আসলে তা না, ওই সময় আমরা আলোচনা করেছি, ওই সময় চীন এতটাই অসন্তুষ্ট ছিল সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেননি। সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দীর্ঘ একটি বৈঠকের কথা ছিল, দেওয়া চলছিল এবং বিশাল অঙ্কের ঋণ নেওয়ার একটা পরিকল্পনা চলছিল, কিন্তু সামান্য কিছু ঋণ নিয়ে ফিরে আসলেন এবং ঋণের প্রতিশ্রুতি এবং শি জিনপিং তাকে সময় দিলেন মাত্র 20 মিনিট। এবং শেখ হাসিনা যে চীন সফর করছিলেন সেই নিউজটাও তাদের স্টেট রান টেলিভিশনে, রাষ্ট্রীয় টেলিভিশনে পর্যন্ত স্থান পায়নি এই সংবাদটি। তো আনন্দবাজার যেটি বলছে, পদ্মা সেতু নির্মাণেও চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিস্তা চুক্তি নিয়ে বেইজিং এর আগ্রহের কথা আর গোপন নেই। লালমনিরহাটে বিমানবন্দর পরিকাঠামো উন্নয়নের তারা তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছে। চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশের নীলফামারীতে 1000 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল তৈরি হয়েছে। তো ভারতের চিকেনের কাছে আমাদের যে তিস্তা প্রকল্প, বহুমুখী প্রকল্প হওয়ার কথা, সেখানে চীন অনেক আগে থেকে শেখ হাসিনা সরকারের সময় থেকে বেশ আগ্রহী হয়ে আছে। তারা সে ঋণ দিতে চাইছে এবং তাদের স্বার্থ আছে সেখানে নজরদারি করা, 7 সিস্টার্স উপরে। সেটি আবার ভারত হতে দিতে চায় না, মানে ভারতের পক্ষ থেকে এক ধরনের বাধা আছে, সরাসরি বাধা রয়েছে, এক ধরনের বলে কোনো কথা নেই। তো সেইগুলো মনে করিয়ে দিচ্ছে আবার আনন্দবাজার। এবং যে লালমনিরহাটে বিমানবন্দর করাটা, সেটি নিয়েও তাদের যথেষ্ট আপত্তি রয়েছে ভেতরে ভেতরে। এক পর্যায়ে এসে